আমার আগের যে সমস্ত ক্লাসগুলো তোমরা দেখেছো তাতে আমি বলেছি একটা কথা যে ক্লাস 12 এর মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হলো পার্টনারশিপ অ্যাকাউন্ট, এবং এই পার্টনারশিপ অ্যাকাউন্টস এর মধ্যে আমাদেরকে সব থেকে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপর আছে অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, এছাড়া আছে ডিসলিউশন। তো এই বিষয়গুলো করার সময় একটা বিষয় আছে, আলাদা করে একটা বিষয় আছে যেটার উপর আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব আমাদের দিতে হয়। তো সেই বিষয়টা হলো ভ্যালুয়েশন অফ গুডউইল। এই ভ্যালুয়েশন অফ গুডউইল বিষয়টা পার্টনারশিপ অ্যাকাউন্টস এর মধ্যে বিশেষভাবে জড়িয়ে আছে। তোমরা যখন পরবর্তী ক্লাসে যাবে, পরবর্তী ক্লাস বলতে তোমরা যখন ক্লাস 12 থেকে উঠে অ্যাকাউন্টেন্সি অনার্স পড়বে বা অন্যান্য ক্লাসগুলো পড়বে, হায়ার ক্লাসে যাবে, তখন এই গুডউইলের উপরে যে ভ্যালুয়েশন অফ গুডউইল এবং ভ্যালুয়েশন অফ শেয়ার আছে আরো একটা পার্ট, সেগুলোর মধ্যে বিশেষভাবে দেখবে কোম্পানি অ্যাকাউন্টস এর মধ্যে এগুলো বিশেষভাবে আমাদেরকে করতে হয়। তো ভ্যালুয়েশন অফ গুডউইলের মধ্যে এই যে গুডউইল বিষয়টা, এই গুডউইলটা কি? গুডউইলের বাংলা আমরা প্রত্যেকেই জানি সুনাম, ঠিক আছে? গুডউইলের বাংলা হচ্ছে সুনাম। আচ্ছা, তো সুনামের তো একটা অর্থ আমরা জানি। সুনাম হচ্ছে কোনো একজন মানুষের বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকতে পারে, চারিত্রিক বৈশিষ্ট্য, বা বিশেষ কবি তিনি, অথবা একজন লেখক, অথবা একজন অভিনেতা ইত্যাদি, এবং তার অভিনয় দেখে বা তার লেখা পড়ে বা তার কবিতা পড়ে তার সম্পর্কে একটা আকর্ষণ জন্মায়, তার সুনাম বাজারে আসে, তো তার বা তার সুনাম বৃদ্ধি পায়। কিন্তু কারবারি জগতে, কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সুনাম বিষয়টা কি? সুনাম কেমন করে আসে? সুনামটা হলো গিয়ে একটা তোমরা দেখবে ক্লাস 11-এ তোমরা যে ইয়েগুলো করেছো, ফাইনাল অ্যাকাউন্টস করেছো, ওর মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট করেছো, ট্রায়াল ব্যালেন্স করেছো, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এগুলো করেছো। ওর মধ্যে গুডউইল শব্দটা পেয়েছো, এবং গুডউইল শব্দটাকে আমরা দেখেছি যে ব্যালেন্স শিট যখন আমরা করি তখন সবার উপরে গুডউইলটাকে আমরা লিখি। এবং এই গুডউইলটা কি? গুডউইলটা হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। হ্যাঁ, গুডউইলটা হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পত্তি, এবং এটাকে কিন্তু মানে ঠিক এটা ডেফিনেশনটা ঠিক ওরকম ভাবে না বললে এটার থেকে আমরা কিছু বিষয় উপলব্ধি করতে পারি। মানে এটাকে চিন্তা করা যতটা সহজ, এটাকে আমরা যখন সংজ্ঞায়িত করব, ডেফিনেশনটা লিখবো, ততটা কিন্তু মানে কঠিন কাজ। আর এটা অনেকে এটাকে অলিক সম্পত্তি বলেন, কিন্তু এটা অলিক সম্পত্তি নয়, এটা একটি অস্পর্শনীয় সম্পত্তি, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এবং আমাদের একটা ডেফিনেশন আছে, যত আমাদের ডেফিনেশন নয়, একটা উক্তি আছে, সেটা হলো গিয়ে আমাদের কারবারি জগতে যত আমরা এই অস্পর্শনীয় সম্পত্তিগুলো দেখে থাকি তার মধ্যে সব থেকে বেশি অস্পর্শনীয় হচ্ছে এই গুডউইল। তো এই গুডউইলটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন মনে করো একজন মূল্য নির্ধারক, হ্যাঁ, মূল্য নির্ধারকের নিজের সিদ্ধান্তের উপর কিন্তু গুডউইল নির্ভর করে, গুডউইলের ভ্যালুয়েশনটা। এবং আরো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন মনে করো গুডউইলটা একটা মানে স্থানিকতার ব্যাপার আছে। মনে করো আমি একটা কলকাতার বড় বাজারের কথা বলছি, কলকাতার বড় বাজার, সেখানে একটা দোকানের যে তুমি যদি দোকানটা কিনতে চাও বা একটা জায়গায় কলকাতার বড় বাজারের মতন জায়গাতে যদি আমরা একটা দোকান ভাড়া নিতে চাই, সেখানকার যে ভাড়া পড়বে বা সেখানের জন্য যত টাকা সেলামি দিতে হবে, এটা কিন্তু আমরা যদি খুব সাধারণ আমাদের বাড়ির আশেপাশে, যেমন মনে করো আমি শিলিগুড়ির কথা বলছি, শিলিগুড়ির মনে করো একটি প্রত্যন্তর একটু পেছন দিকে কোনো জায়গা, সেখানে যদি আমি সেই একই দোকান কিনতে চাই, তার জন্য কিন্তু আমাদের অনেক কম মূল্য দিতে হবে। মানে সেখানে সেলামিটা আমার এখানে থাকছে অনেক কম, আর কলকাতার বড় বাজারে যদি আমরা যাই তাহলে সেলামিটা পড়ে যাচ্ছে অনেক বেশি। তার মানে একটা স্থানের ব্যাপার আছে। স্থানটা হচ্ছে এমন একটা বিষয় যে
কারবারের অবস্থানটা কোথায়, অর্থাৎ স্থান কোথায়, কারবারের অবস্থানটা কোথায় আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা গুডউইলটা কত হতে পারে তার ভ্যালুয়েশনটা আমরা মানে মূল্য নির্ধারক যিনি তিনি এই বিষয়টাকে ভালো করে বলবেন। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, যেমন মনে করো কোয়ালিটি প্রোডাক্ট মানে উৎকর্ষ পণ্য, হ্যাঁ পণ্য দ্রব্যটা কেমন ভাবে সে কত উৎকর্ষ মানে তার কোয়ালিটি প্রোডাক্ট কতটা ভালো, তার প্রোডাক্টটা কতটা ভালো রয়েছে সেটার উপরও কিছুটা নির্ভর করে। এবং এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে, তো সেগুলো আমি বিশেষ করে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে এই সুনামের ভ্যালুয়েশনের প্রয়োজন হয় কেন। হ্যাঁ মানে কারবারি জগতে আমরা যখন পার্টনারশিপ অ্যাকাউন্ট করছি, অংশীদারি কারবার করছি, তখন আমাদের এই গুডউইলের ভ্যালুয়েশনের প্রয়োজন পড়ছে না, প্রয়োজনটা পড়ে এই কারণে, যখন মনে করো একটা কারবারি প্রতিষ্ঠান আছে, একটা অংশীদারি কারবারি প্রতিষ্ঠান, তার মধ্যে দুজন পার্টনার আছে, দুজন অংশীদার আছে, সেই দুইজন মানে এ এবং বি, তারা দুজন খুব সহজেই একটা বিজনেস রান করছে এবং তাদের ব্যবসাটা 10 বছর ধরে চলছে। এবার হঠাৎ তাদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা আগে যেটা ছিল 10 বছর আগে, সেটাই হয়তো 10 বছর চলছে। এবার পরবর্তীতে তারা হয়তো মনে করে যে প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ করতে হবে। তো প্রফিট শেয়ারিং রেশিও যদি আগে মনে করো থাকে 3:2, এখন মনে করো চেঞ্জ করবে। তো এই চেঞ্জ করার সময় কিন্তু এই ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রয়োজনটা আসবে। 2 নম্বর হচ্ছে, যদি একটা কারবারি প্রতিষ্ঠান একটা দুজন অংশীদার নিয়ে একটা কারবারি প্রতিষ্ঠান তারা চালাচ্ছে, তারা হঠাৎ করে তৃতীয় কোনো ব্যক্তিকে তাদের অংশীদার হিসেবে নিতে চায়, তো যেটাকে বলে অ্যাডমিশন অফ নিউ পার্টনার। তো এই অ্যাডমিশন অফ নিউ পার্টনার ঠিক এই যদি হয় কোনো কারবারি প্রতিষ্ঠানে, তখনও কিন্তু এই ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রয়োজনটা পড়ে। এছাড়া যদি কোনো কারবারি প্রতিষ্ঠানের মধ্যে 3 জন বা 2 জন বা 4 জন পার্টনার রয়েছে, তাদের মধ্যে একজন পার্টনার যদি সে রিটায়ার করতে চায়, সে আর কারবারটার মধ্যে যুক্ত থাকতে চাইছে না, সে নিজেই স্বাধীনভাবে একটা আলাদা ব্যবসা করবে, এরকম যদি হতে চায় বা সে হয়তো কারবার থেকে বেরিয়ে যেতে চাইছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রয়োজনটা পড়ছে। এছাড়া ডেথ অফ এ পার্টনার, যখন কোনো কারবারের মৃত্যু হয়, সেক্ষেত্রেও সেই মৃত অংশীদারের যে এক্সিকিউটর আছে বা তার ওয়ারিশ যারা থাকবে, তাদের যে উত্তরাধিকারী থাকবে, তাদের ক্ষেত্রেও মানে তারা যখন টাকাটা নিতে আসবে, তখনও কিন্তু ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রয়োজন হয়। অর্থাৎ ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রয়োজনটা কিন্তু আমাদের এই অংশীদারি কারবারের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো করবো তাতে কিন্তু সবসময় আমাদের এটা পড়ছে। তো এখন এই ভ্যালুয়েশন অফ গুডউইলটা কেমন করবো? ভ্যালুয়েশন অফ গুডউইলের কতগুলো মেথড আছে, সেই মেথডগুলোর মধ্যে সবার প্রথমে যে মেথডটা সেটাকে বলবো হচ্ছে গড় মুনাফা পদ্ধতি, যেটাকে বলে অ্যাভারেজ প্রফিট মেথড। এটা হলো গিয়ে এমন একটা মেথড যেখানে আমরা মুনাফা তার গড় করবো, অ্যাভারেজ করবো। এটার বাংলা হচ্ছে গড় মুনাফা পদ্ধতি। গড় মুনাফা বলতে কি, হয়তো আমাকে একটা কারবারি প্রতিষ্ঠানের অংশীদারি কারবারের আমাকে বিগত মনে করো 2015, 2016, 2017, 2018, 2019 এই 5 বছরের নেট প্রফিটের পরিমাণটা আমাকে দিয়ে দিল। এই 5 বছরের নেট প্রফিটের পরিমাণটা দিয়ে দিল, তাকে টোটাল করলে গত 5 বছরের মোট মুনাফার পরিমাণটা আমি পাচ্ছি। তাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 কেন 1 2 3 4 5, তাকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই অ্যাভারেজ প্রফিট ফর দ্য লাস্ট 5 ইয়ার্স সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো সেই অ্যাভারেজ প্রফিটটা যদি আমি পাই, সেই অ্যাভারেজ প্রফিট থেকে আমরা গুডউইলের ভ্যালুয়েশনটা করতে পারবো। কেমন করে করব না, ওই অ্যাভারেজ প্রফিট যেটা বেরোবে, সাপোজ এই 5 বছরের টোটাল প্রফিটটা মনে করো এখানে এলো 5 লাখ টাকা, তাহলে টোটাল প্রফিটটা হচ্ছে 5 লাখ টাকা। তাহলে অ্যাভারেজ প্রফিট কত, এভিজি লিখলাম, এভিজি প্রফিট, অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু 5 লক্ষকে 5 দিয়ে ভাগ করব, বিকজ এখানে 5টা বছর আছে, এটা দাঁড়াবে 1 লাখ টাকা। এই 1 লক্ষ টাকাকে আমরা এই 1 লক্ষ টাকা থেকে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল বের করতে পারি, এবং ভ্যালুয়েশন অফ গুডউইল মানে গুডউইলের ভ্যালুটা বের করবার জন্য আমরা একটা গুণককে দিয়ে গুণ করব, সেটাকে বলে হচ্ছে ইয়ার্স পারচেজ। এটার বাংলাটা হচ্ছে একাধিক বর্ষ ক্রয় সংখ্যা। এটার বাংলাটা হচ্ছে এটাকে বলে নাম্বার অফ ইয়ার্স পারচেজ।
এটাকে বলে একাধিক, বাংলাটা হচ্ছে একাধিক বর্ষ ক্রয় সংখ্যা, একাধিক বর্ষ ক্রয় সংখ্যা, ঠিক আছে, একাধিক বর্ষ ক্রয় সংখ্যা। এই একাধিক বর্ষ ক্রয় সংখ্যা দিয়ে যদি আমি এই অ্যাভারেজ প্রফিটটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা গুডউইলটা পেয়ে যাব। বোঝা গেল ব্যাপারটা? আমি আবার বলছি, ভ্যালুয়েশন অফ গুডউইলের ক্ষেত্রে সবার প্রথম মেথড হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। এই অ্যাভারেজ প্রফিট মেথডে তোমাকে প্রশ্নের মধ্যে এই অ্যাভারেজ প্রফিট বের করতে হবে, মানে তোমাকে দিয়ে দেবে, অর্থাৎ গত 5 বছর, এটা শুধু আমি 5 বছরের হিসেবে দিচ্ছি, কিন্তু এখানে 3 বছরও হতে পারে, কিন্তু ঠিক আছে, 3 বছর, 4 বছর, 10 বছর হতে পারে। আমাকে যতগুলো বছর দেবে ঠিক ততগুলো বছরকে দিয়ে টোটাল করে তত দিয়ে ভাগ করে আমি কিন্তু অ্যাভারেজ প্রফিটটা পেয়ে যাবো। সেই অ্যাভারেজ প্রফিটকে আমি নাম্বার অফ ইয়ার্স পারচেজ, যেটাকে বলে হচ্ছে একাধিক বর্ষ ক্রয় সংখ্যা, তাকে দিয়ে মাল্টিপ্লাই করবো। এই বাংলা যে টার্মটা রয়েছে সেই টার্মটা থেকে ইংরেজি টার্মটাই তোমরা বেশি ইউজ টু হয়ে যাবে এর পরবর্তীতে, যার জন্য আমরা ইয়ার্স পারচেজ যেটা থাকছে তাকে দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে আমার ভ্যালুয়েশন অফ গুডউইলটা পেয়ে যাবো। এটা হয়তো তোমাকে হয়তো বললো 3 ইয়ার্স পারচেজ, এটা হয়তো তোমাকে বললো 3 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে এই অ্যাভারেজ প্রফিটের 3 ইয়ার্স পারচেজ মানে অ্যাভারেজ প্রফিটকে 3 দিয়ে গুণ করে মাল্টিপ্লাই 3 তাকে দিয়ে গুণ করে 3 লক্ষ টাকা বেরোবে। সেই 3 লক্ষ টাকা হচ্ছে গুডউইল। ওকে, তাহলে এটা হলো গিয়ে প্রথম মেথড। আমি আবার বলছি, প্রথম মেথড ভ্যালুয়েশন অফ গুডউইল। গুডউইল কখন কখন করতে হয় সেটা আমি বলেছি। প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ করার সময় করতে হতে পারে, অ্যাডমিশন অফ পার্টনার যখন হবে তখন করতে হতে পারে, রিটায়ারমেন্ট অফ পার্টনার যখন হবে তখন করতে হতে পারে, ডেথ অফ পার্টনার যখন হবে তখন করতে হতে পারে। তো আমরা যে ভ্যালুয়েশন গুডউইলের ভ্যালুয়েশন করব, সেই গুডউইলের ভ্যালুয়েশন করার সময় সবার প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। এবং এই অ্যাভারেজ প্রফিট মেথডে তোমাকে প্রশ্নের মধ্যে গত কয়েক বছরের নেট প্রফিট কত ছিল সেটা তোমাকে প্রশ্নের মধ্যে অটোমেটিক্যালি বলে দেবে। এটা ডেফিনেটলি বলে দেবে, না বললে তো আমরা করতে পারবো না প্রবলেমটা। আমাকে বলে দেবে, খুব সিম্পল ব্যাপারটা। আমাকে যেটা বলা থাকবে সেগুলো কি মানে সেগুলো থেকে আমি একটা অ্যাভারেজ প্রফিট বের করবো। এই অ্যাভারেজ প্রফিটটা বের করার পর আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এই যে ক্রয় সংখ্যা যেটা বর্ষ ক্রয় সংখ্যা, ইয়ার্স পারচেজ, অর্থাৎ 3, 2 এখানে থাকবে, সেই সংখ্যাটা আমাকে পরিষ্কার বলে দেবে। তাকে দিয়ে জাস্ট গুণ করব, গুণ করে আমি ভ্যালুয়েশন অফ গুডউইল ফর দ্য ইয়ার বলে আমরা 3 লাখ টাকা পেয়ে যাবো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে প্রথম মেথড, যেটাকে বলবো অ্যাভারেজ প্রফিট মেথড। ভ্যালুয়েশন অফ গুডউইলের দ্বিতীয় একটা পদ্ধতি, যেটাকে বলবো হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড, ঠিক আছে। সুপার প্রফিট মেথডটা কি? সুপার প্রফিট মেথডের বাংলাটা হচ্ছে, আমি বাংলাটা বলছি, সুপার প্রফিট মেথডের বাংলাটা হলো গিয়ে এক সেকেন্ড, অধি মুনাফা পদ্ধতি। এটা বাংলা হচ্ছে অধি মুনাফা পদ্ধতি, সুপার প্রফিট মেথড। তো এই সুপার প্রফিট বিষয়টা কি? সুপার প্রফিট বিষয়টা কি? মনে করো একটা কারবারি প্রতিষ্ঠান যে পণ্যদ্রব্যের কারবার করছে, সেই একই ধরনের পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান আরো আছে মার্কেটে। অর্থাৎ একই ধরনের প্রোডাক্টের যে আমরা একটা বেশি পাই সংখ্যা। তো এবারে আমরা যে প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করছি সেই ধরনের যে পদ্ধতি, যে পণ্যদ্রব্য নিয়ে আমরা কাজ করছি, সেই পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয়কারী সংস্থা আরো আছে, মানে কারবারি প্রতিষ্ঠান আরো আছে। তো দেখা যাচ্ছে যে ওই একই ধরনের পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা নর্মাল রেট অফ রিটার্ন থাকে। যদি আমরা সেই নর্মাল রেট অফ রিটার্নটা মনে করো 10%, তো আমরা যদি এই ধরনের কারবার, যে পণ্যদ্রব্য নিয়ে কারবারটা চলছে, সেই পণ্যদ্রব্যের কারবারের ক্ষেত্রে যদি আমরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করি, তাহলে আমাদের নর্মালি রিটার্ন আসবে 10,000 টাকা। কেমন করে পেলাম? না, 1 লক্ষ টাকা বিনিয়োগ করে তার 10% করলাম, 10% করে আমাকে 10,000 টাকা পেয়ে গেলাম। এই 1 লক্ষ টাকাটা কি? এই 10% কি? আমি আবার বলছি, 1 লক্ষ টাকা হচ্ছে আমি বিনিয়োগ করলাম। কোথায় বিনিয়োগ করলাম? না, একই ধরনের পণ্যদ্রব্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, 1 লক্ষের জায়গায় 5 লক্ষ হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।
তো যদি করি তাহলে নর্মাল 10% আমি পাই। এই 10% কোথা থেকে পেলাম? এই 10%টা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, মানে বলছে ওই একই ধরনের বা একই জাতীয় পণ্যদ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলো নর্মালি 10% প্রফিট আর্ন করে। তাহলে যদি তাই হয় তাহলে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 10,000 টাকা অর্থাৎ 10% আমি পাবো, রিটার্ন পাবো। এটাকে বলবো নর্মাল প্রফিট। এটাকে বলবো হচ্ছে নর্মাল প্রফিট। তো এই নর্মাল প্রফিটটা, হ্যাঁ, যেটাকে আমি লিখে দিচ্ছি নর্মাল প্রফিট। এই নর্মাল প্রফিটটার ক্ষেত্রে দেখা গেল যদি কেউ 5 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে সেটা হয়ে যাবে 50,000 টাকা। যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে 50,000 টাকা। যদি 5 লক্ষের বেশি করে, যে যেরকম করবে ঠিক সেই অনুযায়ী তার প্রফিটের পরিমাণটা চলে আসবে। কিছু না, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু দ্য বিজনেস, সেটার সঙ্গে আমরা নর্মাল রেট অফ রিটার্নকে জাস্ট ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে নর্মাল প্রফিটটা পাবো। তো এই নর্মাল প্রফিটটার সঙ্গে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে সবসময় কি ওই 10% করে নর্মাল প্রফিটটা কি সেটাই কি আর্ন করে কারবারিরা? তা তো হয় না। প্র্যাকটিক্যালি দেখা যায় তার থেকে বেশি করছে অথবা কম করছে। যদি বেশি করে বা কম করে তার জন্য হয়তো মনে করো বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে একটা অ্যাভারেজ করে দেখা যাচ্ছে যে একটা অ্যাভারেজ প্রফিট, হ্যাঁ, একটা অ্যাভারেজ প্রফিট দেখা গেল এই 50,000 নয়, অ্যাভারেজ প্রফিটটা দেখা গেল 65,000। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ প্রফিটটা যদি 65,000, then the amount of super profit is equal to 65,000 minus 50,000 is equal to 15,000, যেটা হলো গিয়ে 65টা কি, 65টা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করে আমি সুপার প্রফিট পেলাম। আমি আবার বলছি, এটা আমি মুছে দিয়ে আমি আরেকবার লিখছি। অ্যাভারেজ প্রফিট AVG প্রফিট মাইনাস নর্মাল প্রফিট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট হলো 65,000 টাকা, তার থেকে 50,000 টাকা নর্মাল প্রফিট, সেটাকে যদি বাদ দেই 15,000 টাকা থাকছে, এই 15,000 টাকা হচ্ছে সুপার প্রফিট। তো সুপার প্রফিটটা কি করে পেলাম? সুপার প্রফিটটা আমি আবার রিপিট করছি, একটুখানি জাস্ট বলছি, খুব সহজ। আমরা যে ধরনের পণ্যদ্রব্য নিয়ে কাজ করছি সেই একই ধরনের পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে 10% হচ্ছে একটা নর্মাল রেট অফ রিটার্ন। তো এবার যদি 10% নর্মাল রেট অফ রিটার্ন হয়, তো আমি যত টাকা ইনভেস্ট করব তার উপর 10% আমি নর্মাল একটা প্রফিট পাবো। আমি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে 5 লক্ষ টাকা 10% 50,000 টাকা পাবো। তো এটা গেল হচ্ছে নর্মাল প্রফিট। কিন্তু বেসিক্যালি যখন প্র্যাকটিক্যালি কাজ করছে কোম্পানিটা, সেখানে সে তার মার্কেটটার উপরে ডিমান্ড সাপ্লাই দিয়ে বা তার প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে সমস্ত কিছুকে ডিপেন্ড করে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সেই কোম্পানিটা তার অ্যাভারেজ প্রফিট দাঁড়াচ্ছে 65,000। এটা কিন্তু মানে সবসময় নর্মাল প্রফিটের থেকে বেশিই হবে, বিকজ আমাদের না হলে তো সুপার প্রফিট থাকছে না। তো অ্যাভারেজ প্রফিটটা দেখছি আমরা 65,000 টাকা। তো যত টাকা বেশি হলো, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ সুপার প্রফিট। দেন দ্য সুপার প্রফিট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ঠিক আছে, তো অ্যাভারেজ প্রফিটটাকে আমরা যদি অ্যাকচুয়াল প্রফিটও বলি দেন ইট উইল বি ওকে। এটাও ঠিকই আছে, কারণ অ্যাভারেজ প্রফিট বা অ্যাকচুয়াল প্রফিট একই কথা। অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিটটা মাইনাস করে আমরা এখানে যে 15,000 পেলাম সেটাকে বলবো সুপার প্রফিট। এবার এই সুপার প্রফিটকে আমরা আবার কি করব? নাম্বার অফ ইয়ার্স পারচেজ এইটা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি, তাহলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ভ্যালু অফ গুডউইল। এখানে আমাদের প্রশ্নের মধ্যে সমস্ত কিছুই বলে দেবে, ইনফরমেশন আমার সমস্ত কিছু থাকবে, সবকিছু বলে দেবে। মানে আমাকে এই রেট অফ রিটার্নটা বলবে, এই অ্যামাউন্টটা বলবে। যদি এই দুটো না বলে দেন আমার কত টাকা নর্মাল প্রফিট সেই অ্যামাউন্টটা কিন্তু আমাকে বলে দেবে। যদি বলে না দেয় তাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো। সো আমাকে এগুলো সব বলে দেবে। যতক্ষণ বলে দেবে তারপরে আমি জাস্ট ক্যালকুলেট করবো। অ্যাভারেজ প্রফিটটা আমাকে বের করে নিতে হবে বা প্রশ্নে বলে দিতে পারে। নর্মাল প্রফিটটা আমাকে এরকম বের করে নিতে হতে পারে অথবা আমাকে প্রশ্নের মধ্যে বলে দেবে। তো এই নর্মাল প্রফিট, অ্যাভারেজ প্রফিট সবকিছু পাওয়ার পর যে সুপার প্রফিটের অ্যামাউন্টটা আমাকে মাইনাস করে বের করে নাম্বার অফ ইয়ার্স পারচেজ যেটা, সেটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব ভ্যালু অফ গুডউইল অ্যাকর্ডিং টু সুপার প্রফিট মেথড।
ঠিক আছে। তো এটাই হচ্ছে সুপার প্রফিট মেথড। তার দুটো মেথড হলো, একটা এর আগে আমি বললাম হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, আর এটা বললাম হচ্ছে সুপার প্রফিট মেথড, যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড বলতে এটা হচ্ছে দু রকম হয়। একটা হচ্ছে গড় মুনাফা কে আমরা মূলধনায়িত করে, সেটা একটা পদ্ধতি আছে। এটা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এটা কি করছি, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এটা কি, এটা হচ্ছে ওই একই অ্যাভারেজ প্রফিট যেটা রয়েছে, সেই অ্যাভারেজ প্রফিটের কনসেপ্ট আমি আবার দ্বিতীয়বার করে বলছি না। অ্যাভারেজ প্রফিটটাকে আমি বের করব, অর্থাৎ আমাকে গত 3 থেকে 4 বছর 5 বছরের প্রফিট গুলো দেওয়া থাকবে, তাকে টোটাল করব, টোটাল করে তাকে অ্যাভারেজ করব। তো অ্যাভারেজ প্রফিটটা পেলে, সাপোজ আমার অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু 5 বছরের যদি থাকে, তাহলে 5টা প্রফিটের অ্যামাউন্ট আমি যোগ করব, ডিভাইডেড বাই 5 করে এখানে একটা অ্যামাউন্ট পাবো, সেটাকে বলবো হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তো এই অ্যাভারেজ প্রফিটটাকে মূলধনায়িত করতে হবে। মূলধনায়িত করা মানেটা কি, সেটা মানে হচ্ছে আমার যে নরমাল রেট অফ রিটার্ন থাকবে, সেটা প্রশ্নের মধ্যে দিয়ে দেবে। নরমাল রেট অফ রিটার্ন, সেই নরমাল রেট অফ রিটার্ন যদি 10% হয়, সেই 10% দিয়ে আমরা এটাকে মূলধনায়িত করব, মানে অ্যাভারেজ প্রফিট ইনটু 100 ডিভাইডেড বাই 10, এটাকে বলবো হচ্ছে অ্যাভারেজ প্রফিটের ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। আবার বলছি, অ্যাভারেজ প্রফিট বের করলাম, এই অ্যাভারেজ প্রফিটকে নরমাল রেট অফ রিটার্ন দিয়ে যদি ডিভাইড করি, আবার বলছি নরমাল রেট অফ রিটার্ন দিয়ে যদি ডিভাইড করি, ডিভাইড করলে আমার এটা উল্টে যাবে, পার্সেন্টেজ যেটা 10%, যেটা 10/100, সেটা উল্টে গিয়ে এরকম হবে। তার জন্য সাপোজ এই নরমাল এই অ্যাভারেজ প্রফিটটা আমি যদি এখানে মনে করো পেয়েছি 50,000 টাকা, এটা আমি লিখে দিলাম, মনে করো 50,000 টাকা পেয়েছি, তাহলে এখানে অ্যাভারেজ প্রফিটটা পাবো হচ্ছে 50,000 ইন্টু 100/10 ইজ ইকুয়াল টু 5 লক্ষ টাকা। এটাকে বলবো হচ্ছে নরমাল রেট অফ রিটার্নের ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট হলো। এবার তার থেকে যে ওই যে ফার্মটা রয়েছে, সেই ফার্মের যে নেট অ্যাসেট, সেই নেট অ্যাসেটটা কত? নেট অ্যাসেট হচ্ছে আমার টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। যে কারেন্ট লায়াবিলিটি গুলো আছে, সেই কারেন্ট লায়াবিলিটি গুলোকে এখানে বাদ দিতে হবে। টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি গুলো বাদ দেবো, বাদ দিয়ে আমার এখানে একটা নেট অ্যাসেট পাবো। তো সেই নেট অ্যাসেট একটা বেরোলো। সাপোজ এই নেট অ্যাসেটের পরিমাণটা আমার এখানে আসলো 4,50,000 টাকা। তো যদি 4,50,000 আসে, এই 4,50,000 নেট অ্যাসেট এবং নরমাল রেট অফ রিটার্নের ক্যাপিটালাইজেশনটা হয়েছে 5 লক্ষ, এই দুটো ফিগারকে মাইনাস করে আমরা পাবো হচ্ছে ভ্যালু অফ গুডউইল। মানে বিষয়টা এরকম যে আমি নরমাল যে প্রফিটটা করছি বা অ্যাভারেজ প্রফিট যেটা করছি, তাকে আমি ক্যাপিটালাইজেশন করলাম, করে সেই ক্যাপিটালাইজেশন অ্যামাউন্ট থেকে যে আমার প্র্যাকটিক্যালি ওই কোম্পানির যে নেট অ্যাসেটটা রয়েছে, অর্থাৎ টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে যেটা নেট অ্যাসেট থাকছে, তাকে আমি পেয়ে যাচ্ছি। এই দুটো ফিগারকে যদি আমি মাইনাস করি, তাহলে কিন্তু আমার এই ভ্যালু অফ গুডউইলটা পেয়ে যাব। অর্থাৎ এই নেট অ্যাসেট থেকে কতটা বেশি, আমি আবার বলছি নেট অ্যাসেট থেকে এটা কতটা বেশি, যতটা বেশি ঠিক ততটা হচ্ছে ফর দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। তাহলে অ্যামাউন্ট অফ গুডউইলটা আমি কতটা বেশি কি করে পাবো, না দুটোকে মাইনাস করব। নরমালি আমি সেটা মাইনাস করলে আমি অ্যামাউন্ট অফ গুডউইলটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এরকম ভাবে কিন্তু আমি সুপার প্রফিট মেথডও করতে পারি, মানে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডও হতে পারে। আমি আবার বলছি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডটা কি,
এটাও এই একই ধরনের, যে কারণে আমি খুব বেশি বলছি না। সুপার প্রফিট যেটা থাকবে সেই সুপার প্রফিটের ক্যালকুলেশন আমি পেয়ে যাচ্ছি। সুপার প্রফিট আমি জানি কত, সুপার প্রফিট আমি কত সেটা জানি। জাস্ট এই সুপার প্রফিটের ক্যাপিটালাইজেশনটা করব। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট এসপি ইজ ইকুয়াল টু অ্যামাউন্টটা লিখবো ডিভাইডেড বাই ওই পার্সেন্টেজটা। মনে করো 10%, যদি নরমাল রেট অফ রিটার্ন হয় তাহলে হচ্ছে এই সুপার প্রফিট যত, মনে করো সুপার প্রফিটটা 5000 টাকা, ঠিক আছে, ডিভাইডেড বাই এই 10% কোথা থেকে এলো, 10% হচ্ছে ওই যে নরমাল রেট অফ রিটার্ন। তো সেই 10% যদি থাকে তাহলে ওই একই কথা দাঁড়াচ্ছে 5000 ইনটু, এটা উল্টে যাবে 100 নিচে হলো 10 ইজ ইকুয়াল টু 50,000 টাকা। তো আমার এই যে 50,000 টাকা এটাই হচ্ছে গুডউইলের ভ্যালুয়েশন। তো ভ্যালু অফ গুডউইল ইজ ইকুয়াল টু 50,000 টাকা। এটা কি, এটাকে বলবো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তাহলে আমরা চারটে মেথড আমরা জানলাম, বেসিক্যালি তিনটে। একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, 2 নম্বর হচ্ছে সুপার প্রফিট মেথড, আর 3 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তো এই ক্যাপিটালাইজেশনের মধ্যে কিন্তু দুটো আছে, একটা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট আর একটা হলো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তো এই দুটো জিনিস আছে, এই দুটো জিনিসকে আমরা এক পরপর করলাম। তো যাই হোক, এই তিনটে তোমাদের জন্য জাস্ট এই ভ্যালুয়েশন অফ গুডউইলের এই তিনটেই তোমাদের মোটামুটি থাকে, এটা গুরুত্ব সহকারে আমাদেরকে করতে হবে। ওকে, থ্যাংক ইউ।